আজকের গল্পটা কোনো ভয়ানক গল্প না। আজকের গল্পটা তাদের জন্য যারা রহস্যপ্রেমী। তাহলে আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। স্বামী ভাবি ছিলেন ভীষণ অমিশুক, সুন্দরী, চুপচাপ। আমাদের পাশের ফ্ল্যাটেই থাকতেন। যে কোনো সময় ইচ্ছা করলে তিনি আমাদের বাসায় আসতে পারতেন, আম্মুর সাথে গল্প করতে পারতেন, কিন্তু তিনি তেমন আসতেন না। তিনি থাকতেন তার বড় নির্জন অন্ধকার ফ্ল্যাটটাতে, একদম একা। শাম্মী ভাবির হাজব্যান্ড টুটুল ভাই থাকতেন দুবাইতে। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানির সুপারভাইজার হিসেবে ছিলেন। বছরে দুবার দেশে আসতেন। তিনি আবার শাম্মী ভাবির ঠিক উল্টো, দারুণ মিশুক। দেশে এসে দেখা করতে আসতেন আব্বার সাথে, কথা বলতেন ঘন্টার পর ঘন্টা। তাদের কথার মধ্যে রাজনীতি, অর্থনীতি, সমাজতন্ত্র সব বিষয় চলে আসতো। কথা তাদের শেষই হতো না। শেষ পর্যন্ত মাই বাবাকে ধমকাতো, ছেলেটা দেশে এসেছে, এখন বউকে একটু সময় দেবে কি? তুমি বকর বকর করে ওকে আটকে রেখেছ। উঠো তো, আক্কেল জ্ঞান যদি হতো তোমার। টুটুল বাবা, যাও তো, শাম্মীকে একটু সময় দাও। মেয়েটা তোমার জন্য সবসময় মন খারাপ করে বসে থাকে। শাম্মী ভাবি আর টুটুল ভাইকে আমি কিন্তু পারফেক্ট কাপল বলতে পারবো না কোনোদিন। তাদের মধ্যে কখনই আমি তেমন মিল দেখিনি। একসাথে যখন থাকতো দুজন বেশ চুপচাপ হয়ে থাকতো। স্বামীকে অনেকদিন পর কাছে পেলে স্ত্রীদের যেমন একটা আহ্লাদীপনা কাজ করে, স্বামী ভাবির মাঝে তার ছিটে ফুটেও থাকতো না। তার উপর তাদের অন্য কষ্ট ছিল, বাচ্চা হচ্ছিল না তাদের। দুইজন এজন্য বেশ কয়েকবার ডাক্তার দেখিয়েছেন আমরা জানতাম, কিন্তু তার কি ফলাফল কখনো জানতে পারিনি, জানতেও চাইনি। ওসব ওদের একান্ত নিজস্ব ব্যাপার, তাতে আমাদের নাক গলানো একদমই ঠিক না। এবার টুটুল ভাই বিদেশে যাওয়ার পর স্বামী ভাবি কেমন যেন আরও চুপচাপ হয়ে গেলেন। আমাদের বাড়িতে আগে যাই একটু আসতেন, এবার আসা একদমই বন্ধ করে দিলেন। তারপর দেখলাম তার চালচলনও বেশ পরিবর্তন চলে আসলো। বাহিরে যখনই যেতেন শরীর মুখ সব ঢেকে বের হতেন। খুবই স্বাভাবিক ব্যাপার। মানুষ যখন তার কোনো সমস্যার বাহ্যিক সমাধান না পায়, তখন তার শেষ ভরসা হিসাবে সৃষ্টিকর্তার দিকে ঝুঁকে যান। স্বামী ভাবিও সে পথেই হাঁটছেন। একদিন ভাবি আম্মুকে জানালো, আন্টি, একটা কিন্ডারগার্টেনে আমি চাকরি নিয়েছি। বাসায় একা থাকতে একদমই ভালো লাগে না, কিছু করে তো সময় কাটানো যাবে। মা হেসে বললেন, খুবই ভালো করেছো, বাচ্চা কাচ্চাদের সাথে থাকলে সময়টা ভালো লাগবে। স্বামী ভাবি দীর্ঘশ্বাস ফেললেন। মা তখনই বুঝতে পেরেছিলেন কথাটা বলা তিনি ঠিক করেননি। সন্তান না হবার যে হাহাকার, বাবির দীর্ঘশ্বাসে তা করুণভাবেই ফুটে উঠেছিল। বাবি সকাল বিকাল স্কুলে যেতে লাগলেন, ফিরতেন সন্ধ্যার পর। এরপর তার বাসায় নির্জীব নীরবতা। সেই বাসায় যে কেউ আছে কখনো বোঝাই যেত না। সেই নিরালা নির্জন ফ্ল্যাটের সামনেই একদিন আমরা দেখলাম মানুষ, অনেক মানুষ, সবাই স্বামী ভাবিদের আত্মীয়। স্বামী ভাবি তখন বাসায় নেই, তার বোনের বাড়িতে গেছেন। মাঝে মাঝে যেতেন। তার বোনের বাড়ি চট্টগ্রামে, সেখানে গিয়ে বেরিয়ে আসতেন 3-4 দিনের জন্য। মা একবার বলেছিলেন, তোমার বোনের বাড়ির বাসাতেই তো তুমি গিয়ে থাকতে পারো। টুটুল যেহেতু এখানে থাকে না, এই ঢাকায় একা পড়ে থাকার তো কোনো দরকার নেই। স্বামী ভাবি বললেন, আন্টি, একটু সমস্যা আছে। কি সমস্যা? আমার বোনের তো নিজের বাড়ি না আন্টি, শ্বশুর বাড়ি। ওই বাড়িতে তো আর বেশি দিন থাকা যায় না। স্বামী ভাবির মা বাবা গত হয়ে গিয়েছিলেন। টুটুল ভাইয়েরও একই অবস্থা। তাদের আত্মীয় স্বজনদের কেউই স্বামী ভাবিকে নিজের বাসায় রাখার পক্ষপাতিতা ছিলেন না। শুনেছিলাম তাদের বিয়েটা হয়েছিল দুই পরিবারের অমতে, তাই এসব ব্যাপারে পরিবারের মধ্যে একটু রেষারেষি ছিল। এই কারণেই বেচারিকে এভাবে একা একা ঢাকা শহরে পড়ে থাকতে হচ্ছিল। যেই স্বামী ভাবির বাসায় একা থাকতে থাকতে তার পরিবারের একটা মানুষ কুটু ফেলতে আসতো না, সেখানে তিনি বোনের বাড়িতে বেড়াতেই এত এত আত্মীয় স্বজন এসে ভিড় করেছে বাড়ির সামনে। ব্যাপারটা একটু অদ্ভুতই লাগলো। আমরা গেলাম খবর নিতে। হই হট্টগোল ততক্ষণে ফ্ল্যাটের অন্যান্য মানুষও চলে এসেছে। আব্বু গিয়ে লোকগুলোর সাথে কথা বললেন। আপনারা স্বামীর আত্মীয়? জি। এখানে যে এসেছেন স্বামী তো নেই, আসার আগে একটু খোঁজ নিয়ে আসবেন না? খোঁজ নিতেই তো এসেছি, ওর ফোন বন্ধ। তাহলে তার বোনকে ফোন দেন, ও তো বোনের বাড়িতে আছে। মোচলা একটা রাগি রাগি ধরনের এক লোক সামনে এসে বললেন, কার বাড়িতে আছে বললেন? বোনের বাড়িতে। কোন বোন? আমি কি তার সব বোনকে চিনি? এই তুমি বলো তো কোন বোন? তোমাকে তো সব বলতো। বাবা শেষ কথাটা মাকে বললেন। মা উত্তর দিলেন, ওই যে ওর যে বোন চট্টগ্রামে থাকে। কবে গেছে ও বোনের বাড়িতে? এই তো 3-4 দিন হলো। মোচলা লোকটা বলল, আমি ওই সেই বোনেরই জামাই। ও আমাদের বাড়িতে কেন? কোনো বাড়িতেই যায়নি। আমরা ভীষণ অবাক হয়ে গেলাম। তবে কোথায় গেল মেয়েটা? কোনো দুর্ঘটনা ঘটলো না তো? স্বামী বাবির বোনের জামাই বলে চলল। টুটুল দুবাই থেকে আমাদের কল দিয়ে বলল যে স্বামীকে ফোনে পাচ্ছে না। এমনটা কখনো হয় না। গত 2-3 দিন তার নম্বর বন্ধ। আমরাও ফোন দিলাম, কোনো খবর নেই। পরে একদম ঢাকাতে চলে এলাম কি হয়েছে জানতে। এখানে এসে আপনাদের দারোয়ানের কাছে শুনলাম সে নাকি চট্টগ্রামে গেছে। চট্টগ্রামে গেলে সে কি আমাদের বাড়িতে যেত না? তাহলে ও গেল কোথায়? আমরা ব্যাপারটা ভাবলাম, নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে, নইলে তো তার খোঁজ খবর পাওয়া যাবে।
কোনো খোঁজখবর যেহেতু পাওয়া যাচ্ছে না, ভাবির দুলাভাই চলে গেলেন, বললেন তিনি আরও খোঁজখবর করবেন, এর মধ্যে ভাবি যদি ফিরে আসে আমরা যেন তাকে জানাই। আমরা বললাম আচ্ছা। এর মধ্যে 3-4 দিন কেটে গেছে, স্বামী ভাবির আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ওনার দুলাভাই মাঝে একবার ফোন দিয়েছিল ভাবি ফিরেছে কিনা জানতে, আমরা জানিয়ে দিয়েছি ফেরেনি। তিনি এরপর জানতে চেয়েছিলেন স্বামী যে চট্টগ্রামে যাবেন এটা তিনি কাকে বলে গিয়েছিলেন। আমরাও জানালাম ভাবি চট্টগ্রামে গেলে কাউকে জানিয়ে যেতেন না, যাওয়ার সময় কেবল দারোয়ানকে বলে যেতেন। এবারও তেমন দারোয়ানকে বলে চলে গিয়েছিলেন। এর মধ্যে আবার আরেক গ্যাঞ্জাম শুরু হয়েছে। আমাদের পাশের বিল্ডিংটা একদম আমাদের বিল্ডিংয়ের ঘেঁষোয়া করা। এরকম করার নাকি নিয়ম নেই, সরকারি নিয়ম অনুসারে কয়েক ফিট ফাঁকা রাখতে হয় 2 বিল্ডিংয়ের মাঝে। তারা এই নিয়মের তোয়াক্কাই করেনি, একদম আমাদের বিল্ডিং এসে বাড়ি তুলে ফেলেছেন। এর উপর ওই বিল্ডিংয়ের মানুষজন চূড়ান্ত অভদ্র, তাদের যত ময়লা 2 বিল্ডিংয়ের চিপার মাঝে ফেলে দেন। ওই ময়লা পচে দুর্গন্ধ হয়, আর সেই দুর্গন্ধের জন্য ওরা দায়ী করে আমাদের। আমরাই নাকি বিল্ডিং নোংরা করে দুর্গন্ধ করে রাখি। এবারও তাই হলো, কয়েকদিন থেকে বিল্ডিংয়ে কেমন দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। ওরা যথারীতি তেড়ে এসেছে, আমাদের জন্য নাকি দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা এবার কোমর বেঁধে নেমেছি, এবার ময়লা ওদেরকে দিয়ে পরিষ্কার করাবো। এরকম ঝামেলার মাঝে একদিন পুলিশ এলো বাসায়, সাথে স্বামী ভাবির দুলাভাই। তিনি মুখ কঠিন করে বলতে লাগলেন স্বামীকে কোথাও পাওয়া যাচ্ছে না, আপনারা সত্যি করে বলেন তো ও কোথায়? সত্যি কেউ চট্টগ্রামে গেছে নাকি অন্য কোথাও পালিয়ে গেছে? বাবা বলেন আজব ব্যাপার, এটা আমরা কেমনে বলবো? সে তো আমাদেরকে কিছু বলে যায়নি, দারোয়ানকে যা বলেছে আপনাদেরও তাই বললাম। ধুরমিয়া, দারোয়ানের কথা ধরে বসে আছেন, একটা বড় মেয়ে কি এমনি এমনি হারাই যেতে পারে? আপনারা সত্যি কিছু জানলে বলে দেন দয়া করে, আমাদের ঝামেলাটাও কমুক। বাবা মুখ শক্ত করে বলল, বললাম তো জানি না। বুঝছি, এখন ওর ঘরে ঢোকা ছাড়ার উপায় নেই। দেখি ঢুকে মালামাল কিছু আছে না সব নিয়ে পালাই গেছে, বলে তিনি কাকে যেন ফোন দিলেন। তারপর ফোনটা বাবাকে দৌড়িয়ে দিয়ে বললেন নেন কথা বলেন। ফোনে ছিল টুটুল ভাই। বাবা স্বামী ভাবির দুলাভাইকে যা বলেছিলেন টুটুল ভাইকে তাই বললেন। এরপর দুলাভাই ফোনটা ফেরত দিয়ে বললেন ঠিক আছে টুটুল, তোমাদের দরজা ভাঙছি তাহলে। ওসি সাহেব দরজাটা ভেঙে ফেলেন। আমি স্বামীর দুলাভাই, আমি পারমিশন দিলাম, কিছু হলে দায় দায়িত্ব আমার। ফ্ল্যাটের সামনে মানুষের ভিড় লেগে গেছে, সবাই চরম আনন্দ নিয়ে দেখছে পুলিশের দরজা ভাঙা। এই ভিড়ের মাঝে আমি একজনকে দেখলাম, আর 10টা সাধারণ 30-35 বছরের যুবকের মতোই তার চেহারা, কেবল চোখটা অন্যরকম, চোখের দৃষ্টি তীক্ষ্ণ। এক দৃষ্টিতে তিনি দরজার দিকে তাকিয়েছেন। পুলিশের লোকজন ওনাকে দেখে একজন আরেকজনকে ইশারা করে হাসাহাসি শুরু করেছেন। ভাবটা এমন যে দেখ পাগলটা চলে এসেছে। উনি বিষয়টা দেখলেন কিন্তু পাত্তা দিলেন না, তার সব মনোযোগ দরজার দিকে। তবে ওনাকে দেখে আমি চিনতে পেরেছি, আমার বন্ধু সাকিবের মামাতো ভাই উনি। শুধু পুলিশের মধ্যে না, শুনেছি ওনার পরিবারের মধ্যেও ওনার একটু পাগল বলেই সুখ্যাতি আছে। সাকিব বলেছিল ওনার কথা, ভালো ছাত্র ছিলেন, ডিপার্টমেন্টে ফার্স্ট, ভার্সিটিতে টিচার হিসেবে ডাকও পেয়েছিলেন। বিসিএস বাইবাতো নাকি উতরে গিয়েছিলেন, কিন্তু কিছুই করেননি। এখানে ওখানে কেবল রহস্য খুঁজে বেড়ান। ভাইয়ার নাম মনে হয় কিনসুক। পুলিশ দরজা ভেঙে ফেললো, তখনই ভীষণ বাজে একটা গন্ধ এসে যেন ঘুষি মারল আমাদের নাকের ভেতর। এই গন্ধ নিয়ে এতদিন গ্যাঞ্জাম লেগেছিল আমাদের 2 বিল্ডিংয়ের মাঝখানে, আজকে তার উৎস জানা গেল। পুলিশ সবাইকে দাঁড়াতে বলে নিজেরা চলে গেলেন ভিতরে। কিছুক্ষণ পরে তারা ফিরে এলেন, মুখ কেমন যেন শুকনো। এসে জিজ্ঞেস করলেন স্বামীকে চিনতো কে? সবাই স্বামীকে চিনতো, কিন্তু ভয় তখন কেউ কথা বলে না। স্বামীর দুলাভাই বললেন আমি তো চিনি। আচ্ছা আসুন আমার সাথে, আর ফ্ল্যাটের 2-1 এলেও হয়। বাবা ঢুকলেন, সাথে আমি। আমার পিছন পিছন ঢুকলেন কিনসুক ভাই। ওসি সাহেব একটু বিরক্ত হয়ে বললেন আপনি এখানে কি করেন? কিনসুক ভাই মুচকি এসে বললেন আপনারা যা করছেন তাই করি, স্বামীর খোঁজ করি। আপনাকে কি খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে? স্বামী ভাবি মোচলা দুলাভাই বলে উঠল জি জি আমি দায়িত্ব দিয়েছি। ওসি সাহেব একটু বিরক্ত নিয়ে বললেন আচ্ছা আসেন। আমরা 3 জন ভিতরে ঢুকলাম। মেইন দরজা দিয়ে ভিতরে ঢুকতে ড্রয়িং রুম, সেটা পেরিয়েই ঘরে যেতে হয়। আমরা ড্রয়িং রুমে পেরিয়ে ভাবিদের বেডরুমের দিকে যাচ্ছিলাম। যেতে যেতে সে দুর্গন্ধ আরো তীব্র হচ্ছিল। বেডরুমের দরজায় পর্দা, পর্দা সরে আমরা ভিতরে ঢুকলাম। খুব সাধারণ একটা রুম, একটা ওয়ার্ড্রোব, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, একটা বিছানা, আর বিছানার পাশে বেডসেট টেবিল। ঘরের সাথে বারান্দা, বারান্দার ওপাশের বিল্ডিংয়ের দেওয়াল। বারান্দার দরজা জানালা বন্ধ, জানালার পর্দাটা না। বাইরের কোনো আলো ঘরে ঢোকার কথা নয়। রুমটা অন্ধকার হয়ে থাকতো, যদি না পুলিশরা আগে এসে রুমের লাইট জ্বালিয়ে না রাখতেন। তবে এগুলা কিছুই না, ঘরের ভিতর যে ভয়ঙ্কর বিভৎসতা আমাদের জন্য অপেক্ষা করছিল সেটা ছিল বিছানার উপর। আমরা দেখলাম একটা মানুষ, তাকে দেখে চেনা যাচ্ছে না। ফুলে ঢোল হয়ে আছে শরীর, শরীরের জামা শক্ত হয়ে চেপে আছে শরীরের সাথে। ওর চোখ বন্ধ, মুখটা খোলা।
এই আটকানো বদ্ধ পরিবেশেও কিছু পিঁপড়া আর মাছির দল ভিড় করেছে শরীরটা চারপাশে।